নমস্কার, আমি ডক্টর কেশবচন্দ্র মণ্ডল আপনাদের সামনে আমার সাম্প্রতিককালে প্রকাশিত একটি বাংলা বই বিকশিত ভারতের মডেল বইটি আপনাদের দেখানোর জন্য আমি এখানে তুলে ধরলাম। এই বইটি 24শে জানুয়ারি বইমেলাতে প্রকাশিত হয়েছে, কলকাতা বইমেলাতে প্রকাশিত হয়েছে। এই বইটাতে বইটার ম্যানুস্ক্রিপ্ট আমি পাঠিয়েছিলাম বিভিন্ন জনকে। তার মধ্যে আমার 3জন অধ্যাপক, একজন আমার স্যার প্রফেসর অনিক চ্যাটার্জি, পশ্চিমবাংলাতে সকলেই পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা আছেন তারা সকলে চেনেন। অধ্যাপক অনিক চ্যাটার্জি উনি আমাকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, তারপরে উনি প্রেসিডেন্সিতে পড়িয়েছেন। এবার আমি প্রেসিডেন্সিতে পড়িনি, আমি স্যারের কাছে 90-91 সালে 90-91-89 এই সময় আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়েছি স্যারের কাছে। স্যার বইটা সম্পর্কে লিখে দিয়েছে, এই বইটা সম্পর্কে লিখে দিয়েছে প্রফেসর সৌম্যজিৎ পাত্র। উনি সমাজতত্ত্ব বিভাগ সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আর লিখে দিয়েছেন আমার বন্ধু ডক্টর সুশান্ত মল্লিক ও মহাত্মা গান্ধী কলেজে পড়ায়। আমি একটু বলে দিই আপনাদের, এই যে পিছনে গ্রন্থ পরিচিতি একটু ওরা যা লিখে দিয়েছে সেইটা আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। গ্রন্থ পরিচিতি প্রথমে প্রফেসর অনিক চ্যাটার্জি লিখছেন, ডক্টর কেশবচন্দ্র মণ্ডলের নতুন গ্রন্থ বিকশিত ভারতের মডেল আধুনিক ভারতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি সময়োচিত এবং উল্লেখযোগ্য প্রয়াস। 10টি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থের পরিসর বৃহৎ। ভারতের আভ্যন্তরীণ নীতি, বিদেশ নীতি, প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক, বিকশিত ভারত নির্মাণের নীল নকশা প্রভৃতি বিভিন্ন অধ্যায় এক নতুন ভারতের যাত্রাপথ ও অঙ্গীকার সৃষ্টি করেছে এই গ্রন্থে। এছাড়াও এই গ্রন্থে রয়েছে ভবিষ্যতের কর্মপদ্ধতির রূপরেখা। সব মিলিয়ে এই বইটি বিকশিত ভারতের একটি পূর্ণাঙ্গ ও নতুন মডেল রচনা করতে সক্ষম হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে কেশবের নতুন বইটি বাংলা ভাষায় ভারতের রাজনৈতিক অর্থনীতির এক প্রামাণ্য গ্রন্থ হিসাবে বিবেচিত হবে। ধন্যবাদ স্যার। দ্বিতীয় যে পরিচিতি, বইয়ের গ্রন্থ পরিচিতি, সেটা লিখেছেন অধ্যাপক সৌম্যজিৎ পাত্র। উনি সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উনি লিখেছেন, ডক্টর কেশবচন্দ্র মণ্ডল বিকশিত ভারতের মডেল এই বইটিতে ভারতবর্ষের ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলি সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে উন্মোচিত করেছেন ইতিহাসের প্রেক্ষাপটে তার সূত্রটি গ্রথিত করে। যে কোনো পাঠকের কাছে এটি একটি তথ্য সমৃদ্ধ আকর গ্রন্থ হিসাবে সমাদৃত হবে এই বিশ্বাস রাখি। ধন্যবাদ সৌম্যজিৎ পাত্রকে। তৃতীয় যে গ্রন্থ পরিচিতি সেটি এসছে ডক্টর সুশান্ত মল্লিকের কাছ থেকে। ও লিখেছে, ডক্টর কেশবচন্দ্র মণ্ডলের বিকশিত ভারতের মডেল গ্রন্থটি আধুনিক ভারতের অগ্রগতির দর্শন, নীতি ও বাস্তব প্রয়োগের এক সুসমন্বিত দৃষ্টান্ত। এই গ্রন্থে লেখক ভারতের ঐতিহাসিক বিবর্তন, ঔপনিবেশিক নিপীড়ন, স্বাধীনতা আন্দোলনের সাফল্য ও স্বাধীনোত্তর ভারতের উন্নয়নের ধারাকে বিশ্লেষণাত্মক দৃষ্টিতে মূল্যায়ন করেছেন। লেখক 2047 সালের মধ্যে ভারতকে একটি বিকশিত ভারত হিসাবে গড়ে তোলার কৌশল সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। গ্রন্থটির ভাষা শুদ্ধ, প্রাঞ্জল ও মননশীল। একাডেমিক গবেষণা, বিশ্লেষণধর্মী যুক্তি ও দেশপ্রেমের মিশ্রণে এটি একটি অনন্য এবং নীতি প্রস্তাবনামূলক রচনা। গবেষক, শিক্ষক, নীতি নির্ধারক ও সচেতন পাঠক সকলের জন্যই এই বইটি অনিবার্য পাঠ্যগ্রন্থ হিসাবে বিবেচিত হবে, আমি এই বিশ্বাস রাখি। বইটি 10টি খণ্ডে বিভক্ত। তার আগে রয়েছে একটা সুন্দর একটি মুখবন্ধ, ওটা কিষেন এসএসআর, আমার একজন বন্ধু লেখক, উনি বিখ্যাত লেখক, 50টার বেশি ওনার বই আছে, হায়দ্রাবাদে ওনার বাড়ি, উনি লিখেছেন। তারপরে উপক্রমণিকা আছে, ভূমিকা, তারপরে 10টি অধ্যায় রয়েছে এবং শেষে সুপারিশ এবং সমাপনী মন্তব্য। প্রথমে উন্নত ভারতের দরিদ্র এবং
ধূর্ত বিদেশিদের হানা ও লুণ্ঠন, কী করে বিদেশিরা ভারতবর্ষে আসলো, একে একে ভারতবর্ষে এসে ভারতবর্ষকে লুণ্ঠন করে গেছে, তার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে এখানে। আমি ন্যাশনাল লাইব্রেরি থেকে প্রচুর বই পড়েছি এবং প্রাচীন ভারতবর্ষের সপ্তদশ শতক, অষ্টাদশ শতক, ঊনবিংশ শতকের যে সমস্ত স্বাধীনতা আন্দোলনের বই এবং বিদেশিদের যে অধিকাংশই বিদেশিদের লেখা, বিশেষ করে ব্রিটিশদের লেখা, আমাদের এখানকারও কিছু ভারতবর্ষেরও লেখকদেরও কিছু বই আমি পেয়েছি ন্যাশনাল লাইব্রেরিতে, সেখান থেকে পড়ে এই চ্যাপ্টারটা লিখেছি। দ্বিতীয় চ্যাপ্টারটি তো ন্যাশনাল লাইব্রেরি আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, স্বাধীনতা আন্দোলন এবং ব্রিটিশ রাজের অবসান। তৃতীয় অধ্যায় বর্তমান ভারতের শক্তি এবং পরাক্রম, এইটা সরকারের বিভিন্ন, ভারত সরকারের বিভিন্ন যে রয়েছে, বিভিন্ন যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলি থেকে এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে গ্রেট ব্রিটেন, তারপরে রাশিয়া, চায়না, এদের সাথে তুলনা করে আমি, জাপান আছে, জার্মানি আছে, এদের সাথেও তুলনা করে লিখেছি যে ভারতবর্ষের বর্তমান শক্তি কতটা, সেইটা আমি তুলে ধরেছি এই তৃতীয় চ্যাপ্টারে। চতুর্থ চ্যাপ্টারে উন্নত বিশ্ব থেকে অনুকরণযোগ্য বিষয়সমূহ। আমরা সাধারণত বলি না যে কোনো পাশে কোনো ভালো ছেলে থাকলে আমাদের মায়েরা আগে বলতো যে দেখতো পাশের বাড়ির বাবলু কত বেশি পড়ছে আর তুই তাড়াতাড়ি শুয়ে পড়লি রাত্রিবেলা, আর ও দেখতো এখনও কত সকালে ঘুম থেকে উঠছে, তুই হয়তো দেরি করে ঘুম থেকে উঠছিস, সেটা যেমন শুনতাম আমরা, তেমনিভাবে আমরা বলি যে ভালো ছেলে মেয়েদের সাথে তুলনা যেমন আমাদের বাবা মা করতো, তেমনি আমি এখানে আমাদের চেয়ে উন্নত যে সমস্ত দেশ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে রয়েছে, তারপরে চায়নায় রয়েছে, তারপরে জার্মানি রয়েছে, তারপরে আমরা জাপান পিছনে, তো এই সমস্ত রাষ্ট্রগুলির থেকে আমরা কি শিখতে পারি, আমরা ইসরায়েল থেকে, ইসরায়েলের উন্নত প্রযুক্তি থেকে আমরা কি শিখতে পারি, সেইগুলিও কিন্তু আমি বর্ণনা করেছি আমার এই বইটিতে, চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে। তারপরে আমি বর্ণনা করেছি যে ভারতের আভ্যন্তরীণ জাতীয় নীতি, ইন্ডিয়াস ন্যাশনাল পলিসি কী কী আছে, ভারতবর্ষ কী করে এই যে ফোর্থ লার্জেস্ট ইকোনমি হলো, কিভাবে আমাদের যে $4.19 ট্রিলিয়ন ইকোনমি হলো, তাতে শুধু ভারতবর্ষের বিদেশ নীতি বা শুধু এমনি হয়নি, এটা হয়েছে কিন্তু ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে আসার পর থেকে যে সমস্ত পলিসি বা নীতি গ্রহণ করেছে তার ফলে। তো সেই সমস্ত নীতিগুলি আমি মনে করেছি খুব অত্যন্ত জরুরি, যেভাবে ভারতবর্ষকে উন্নত করা হয়েছে, যেভাবে ভারতবর্ষকে মাত্র $2 ট্রিলিয়ন ইকোনমি থেকে $4.19 ট্রিলিয়ন ইকোনমি মাত্র 14 বছরে করা হয়েছে, সেটা 14 বছর কি 2014 থেকে 24, 2014 থেকে 24 10 বছর, আর 25, 26, 10, 12 বছরে করা হয়েছে। এটা সত্যি দৃষ্টান্তমূলক, সেই জন্য এই চ্যাপ্টারটি তুলে ধরেছি যাতে আমাদের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ পড়ে জানতে পারে। ষষ্ঠ অধ্যায়ে আমি স্বাধীনোত্তর এবং মোদী পরবর্তী ভারতের রাষ্ট্রনীতি, অর্থাৎ স্বাধীনতার পর থেকে 1947 সালের পর থেকে জওহরলাল নেহরুর আমলে যে সমস্ত বিদেশনীতি গ্রহণ করা হয়েছে, জওহরলাল নেহরুর বিদেশনীতি আলোচনা করে, ইন্দিরা গান্ধীর বিদেশনীতি আলোচনা করা হয়েছে, মনমোহন সিংয়ের বিদেশনীতি আলোচনা করা হয়েছে, রাজীব গান্ধীর বিদেশনীতি আলোচনা করা হয়েছে, কংগ্রেস পিরিয়ডের এদের বিদেশনীতি আলোচনা করে, কারণ একটি চ্যাপ্টারে তো সমস্ত প্রধানমন্ত্রীদের বিদেশনীতি আলোচনা করা যায় না, তাই এদের কয়েকজন বিখ্যাত প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি আলোচনা করে আমি নরেন্দ্র মোদীর আমলে যে বিদেশনীতি হয়েছে সেই বিদেশনীতি তুলে ধরেছি, কীভাবে ভারতবর্ষ আজকের দিনে পৃথিবীতে বিশ্বগুরুর পর্যায়ে পৌঁছেছে, কীভাবে ভারতবর্ষ চায়নার সাথে যেমন ভালো সম্পর্ক রাখছে, তেমনিভাবে রাশিয়ার সাথে আমাদের যে নরেন্দ্র মোদীর সাথে ভারতবর্ষের সাথে যেভাবে সখ্যতা গড়ে উঠেছে প্রেসিডেন্ট পুতিনের, সেটা অত্যন্ত দৃষ্টান্তমূলক এবং অত্যন্ত উৎসাহজনক ভারতের পক্ষে। তো সেই সম্পর্কটা আমি কিন্তু তুলে ধরেছি, ভারতবর্ষের সাথে ইসরায়েলের সম্পর্ক, ভারতবর্ষের সাথে রাশিয়ার সম্পর্ক, ভারতবর্ষের সাথে গ্রেট ব্রিটেনের সম্পর্ক, ভারতবর্ষের সাথে আমেরিকার সম্পর্ক, ভারতবর্ষের সাথে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সম্পর্ক, পাকিস্তানের যে তিক্ত সম্পর্ক, সেই সম্পর্কেও কিন্তু আমি তুলে ধরেছি আমার এই গ্রন্থটিতে এই পর্যায়ে। তারপরে আমাদের যে ছোট ছোট রাষ্ট্র আছে, আমাদের সাউথ এশিয়ার যে রাষ্ট্রগুলি, যে সমস্ত রাষ্ট্র, তারপরে আমাদের সার্ক কান্ট্রির রাষ্ট্রগুলি, সেইগুলি সবার সাথেই কিন্তু ভারতের যে বর্তমান সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এই অধ্যায়ে।
সপ্তম অধ্যায়। অষ্টম অধ্যায় বিকশিত ভারত নির্মাণের নিখুঁত নীল নকশা। এইখানে দেখুন প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষকে বিকশিত ভারত করতে হবে, কিন্তু বিকশিত ভারত করতে হবে কি করে সেই সম্পর্কে কিন্তু বিশেষ কোনো কথা আলোচনা করা হয়নি আজ পর্যন্ত। তেমনভাবে কোনো নীল নকশা বা ব্লু প্রিন্ট তৈরি করা হয়নি যে তুমি যদি এইভাবে করো, এই পথে হাঁটো, তাহলে ভারতবর্ষ বিকশিত ভারতে পরিণত হতে পারে। সেই জন্য আমি কি করলাম, আমি বিভিন্নভাবে বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন দেশের লিটারেচার সার্ভে করে আমি এই চ্যাপ্টারটি তৈরি করেছি, বিকশিত ভারত নির্মাণের নিখুঁত নীল নকশা। কী করে ভারতবর্ষকে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, ট্রেড অ্যান্ড কমার্সের দিক থেকে, সামরিক দিক থেকে আমরা বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিণত, কীভাবে স্পিরিচুয়াল দিক থেকে ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠ দেশে পরিণত হতে পারে। ভারতবর্ষ এমনিতেই বিশ্বগুরু অলরেডি, কিন্তু তবুও ভারতবর্ষ আরও কীভাবে অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের অন্যান্য দেশের থেকে এগিয়ে যেতে পারে, কীভাবে ভারতবর্ষ বিশ্বের অন্যান্য দেশের থেকে এগিয়ে গিয়ে একটা গ্লোবাল ইকোনমি এবং আমাদের থার্ড লার্জেস্ট ইকোনমিতে পরিণত হতে পারে, এবং অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে চায়নার পরে থার্ড লার্জেস্ট ইকোনমি, এবং 2047-এর মধ্যে কীভাবে ভারতবর্ষ $30 ট্রিলিয়ন ইকোনমি করতে পারে, এবং ভারতের জনগণের মাথাপিছু জাতীয় আয় অর্থাৎ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পার ক্যাপিটা, সেইটা কতটা হতে পারে, মিনিমাম $30,000 এটা করতে হবে। আজকে রয়েছে আমার মাত্র $2.28 US, তো সেখান থেকে $30 ট্রিলিয়ন অর্থনীতি এবং $30,000 মাথাপিছু জাতীয় আয় করা যাইতেই ব্যাপার না, অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু অসম্ভব না, এটা অসম্ভব না, এটা অ্যাচিভ করা যায়। কিভাবে অ্যাচিভ করা যায় আমি গবেষণা করে এই বইটিতে দেখিয়েছি, এবং এই চ্যাপ্টারে লিপিবদ্ধ আছে বর্তমান ভারতের উন্নয়নের নীল নকশা, নিখুঁত নীল নকশা, কীভাবে ভারতবর্ষকে আমি $30 ট্রিলিয়ন ইকোনমি করতে পারবো। এইবার করতে তো পারবো, আমি একটা দেখালাম, কিন্তু একটা নীল নকশা দেখিয়েছি, সেখানে প্রায় 40-42টা পয়েন্ট দেওয়া রয়েছে, এবং ওই পয়েন্টগুলো যদি ফলো করা, আই এম ভেরি মাচ শিওর হবেই হবে। আমি এত দৃঢ় প্রতিজ্ঞ, আমি এতটা বিশ্বাস করি যে ভারতবর্ষ যেভাবে এগোচ্ছে, ভারতবর্ষের যে জনগণ, ভারতবর্ষের যেভাবে যে নীতি আছে, গভর্নমেন্ট যে নীতি প্রণয়ন করেছে, এবং ভারতবর্ষের যে জনগণ এতটা উজ্জীবিত হয়েছে, ভারতবর্ষের জনগণ এতটা শিক্ষিত হয়েছে এবং এতটা দক্ষ হয়েছে, যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী দিনে ভারতবর্ষ ডেফিনেটলি আমার $30 ট্রিলিয়ন ইকোনমি অর্জন করবে, যদি এই পলিসিগুলি মানা হয়। তারপরে নবম অধ্যায়ে আমি উল্লেখ করেছি ভারতের উন্নয়নের পথে প্রতিবন্ধকতা। হ্যাঁ, ডেফিনেটলি যেগুলি আমার রয়েছে, আমি তো একটা নীল নকশা দেখিয়েছি যে এইভাবে ভারত হতে পারে, কিন্তু এই রাস্তা তো অত মসৃণ নয়, রাস্তার পথে অনেক বাধা রয়েছে। তো সেই প্রতিবন্ধকতাগুলিকে তুলে ধরেছি, যে প্রতিবন্ধকতাগুলিকে আমাদের কাটিয়ে তুলতে হবে। বিরোধী দলনেতারা বা বিরোধী দলের লোকজন এত যদি ফ্রিকোয়েন্টলি চেঁচামেচি করে, এবং তারা যদি বিকল্প নীতি নিয়ে যদি প্রধানমন্ত্রীর সাথে বা সরকারের সাথে আলোচনা না করে কেবলমাত্র সমালোচনার জন্য সমালোচনা করে, দেশের মান সম্মানকে ভুলুণ্ঠিত করে দেয়, তাহলে সেটা দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ভারতবর্ষে যদি এতটা করাপশান থাকে, ভারতবর্ষে সিবিআই, ইডি যদি এতটা দেরি করে কেস সলভ করে, এবং ভারতবর্ষে যদি এত কেস পেন্ডিং থাকে, ভারতবর্ষের টেকনোলজি এবং প্রযুক্তিতে যদি আমাদের আরও বেশি আমরা অর্থ ব্যয় না করি, আমাদের যদি বিদেশ থেকে আরও বেশি ইনভেস্টমেন্ট না আসে, আমরা বিদেশি লোকজন, মহিলারা, ট্যুরিস্টরা আসলে এখানে যদি রেপ হয়ে যায় বা ধর্ষণ হয়ে যায়, তো সেই সমস্তগুলি সমস্যা তো রয়েছে। ইনফ্রাস্ট্রাকচারের আমাদের এখনও সমস্যা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন অনেক বেশি এগিয়ে রয়েছে। আমাদের ড্রোন তৈরি করতে হবে আরও, সেগুলি সামরিক কাজে আরও ব্যবহার করতে হবে। কিভাবে তৈরি করব? ড্রোন মেকানিক তৈরি করতে হবে আমাদের ড্রোন চালনা করার লোক, পাইলট তৈরি করতে হবে। আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্টেম সাবজেক্ট পড়তে হবে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলি পড়তে হবে। আমরা এইভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং আমাদের যে সমস্যাগুলি আছে, আমি এগুলি উল্লেখ করেছি, সেই সমস্ত সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে হবে আমাদের নিজেদেরকেই, বিকজ আমরা নিজেরাই নিজেদের গার্জিয়ান। ঠিক আছে? অবশেষে আবার কিছু সুপারিশ করেছি এবং কনক্লুডিং
চ্যাপ্টারে, সেখানে কিছু সমাপনী মন্তব্য দিয়েছি। তো আমি আশা করি যে এই বইটি আপনারা পড়বেন। আপনারা পড়লে আপনাদের এত ভালো লাগবে, কারণ এই বইটিতে আমাদের উপক্রমণিকায় আমি প্রাচীন ভারতের যে সমস্ত ধর্মগ্রন্থ, যে সমস্ত আমাদের বই রয়েছে, উপনিষদ করে বিশেষ করে আমি উল্লেখ করেছি, সেই বইগুলি বয়স্ক লোকদের ভালো লাগবে, ছাত্রছাত্রীরা উপকার পাবে। আমার যে চ্যাপ্টারগুলি রয়েছে, এই চ্যাপ্টারে উন্নত বিশ্ব থেকে অনুকরণযোগ্য বিষয়সমূহ, উন্নত বিশ্বের ছেলেমেয়েরা কী করছে, উন্নত বিশ্বের লোকজন কী আবিষ্কার করছে, কী পড়াশোনা করছে, কীভাবে কাজ করছে, কীভাবে জীবনযাপন করছে, সেইগুলি ভালো জিনিসগুলি যদি আমরা নেই, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি উন্নতি করতে পারবো। স্বামী বিবেকানন্দ বলেছে যে পাশ্চাত্যের বা আমাদের প্রাচ্যের দর্শন, আমাদের এখানকার ফিলসফি আর পাশ্চাত্যের প্রযুক্তি, এই পাশ্চাত্যের প্রযুক্তি এবং প্রাচ্যের দর্শনের মিলিয়ে যদি আমরা কাজ করি, তাহলে একটা লক্ষ্য নিয়ে, তাহলে আমি শিওর যে আমরা আগামী 2047 সালের মধ্যে ভারতকে একটি বিকশিত ভারতে পরিণত করতে পারবো। আপনারা সকলের কাছে অনুরোধ, আপনারা বইটা কিনুন, আপনারা বইটা দেখুন এবং আপনারা রেকমেন্ড করুন। এখন থেকে এই বইটা আপনারা এক কাজ করুন, এই বইটা বিভিন্ন বিয়েবাড়িতে বা অনুষ্ঠানে বা ছেলে মেয়েদের জন্মদিনেও আপনারা উপহার দিন। মাত্র 850 টাকা দাম, কিছু কোনো কনসেশনও পেয়ে যাবেন যদি আপনারা। আচ্ছা, আর বইটা পাবেন কোথায়? মান্না পাবলিকেশন 30/1B, ওখানে পেয়ে যাবেন আপনারা কলেজ রোতে। আর যদি মান্না পাবলিকেশন আপনারা সার্চ করে নেবেন, মান্না পাবলিকেশন, মান্না MANNA, মান্না পাবলিকেশন, PUBLICATION, ঠিক আছে? আর যদি অসুবিধা হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমিও আপনাদের বইটা বাই পোস্টে বা কোরিয়ারে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? আমার ফোন নাম্বার হচ্ছে 626291627925, 62, আবার বলছি 62, লিখেছেন? 6291627925। আমি আশা করি আপনারা বইটা অর্ডার দেবেন এবং এই বইটি বাংলা ভাষাভাষী সমস্ত লোকের কাছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ, সর্বত্র যারা বাংলা পড়তে পারে, যে সমস্ত লোকেরা, তাদের সকলের কাছে এই বই থাকা উচিত। 2047 সাল পর্যন্ত প্রত্যেকে উপকার পাবেন বইটি থেকে এবং আনন্দ পাবেন। আমি আশা করি আপনারা বইটি আজকে থেকেই অর্ডার দেওয়া শুরু করবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি রাখছি এখানে। থ্যাংক ইউ, নমস্কার।